ওই ছোট ছোট মানুষ দেখতেছে মাঠে খেলাধুলা করতেছে, উপরে বিল্ডিং এর উপরে পাহাড়, নিচে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই মানুষগুলোর পিঁপড়ার মতো দেখা যাইতেছে। আমরা উপর থেকে দেখো দেখো দেখো, না ভিডিও রেকর্ড করতেছি। খুব সুন্দর প্লেস। ওই গ্রিন হাউসে গেছে দিকে। পাহাড়, ওই যে পাহাড়। হ্যাঁ, তারা গরিব রাষ্ট্র, তারা কোন রকম ছাড়াইব। ও একটা বিমান দেখা যায়। এটা হলো গম খেত, এটা হলো গম খেত। স্যার দেখো নালার তেল বেশি, তারা দৌড়ি দৌড়ি আটে। আগে আগে মুছি যায় আর ব্যাগ কামে। নালার তেল অনেক বেশি, প্রচুর বেশি। আজিজ ভাই ফাঁড়ার সমস্যা, আজিজ ভাই পারে না। বাইরে ভাই, আমগো পুরা টিম, এই পুরা টিমের নালার তেল একটু বেশি আছে, এর আগে আগে হাঁটে। হ্যাঁ হ্যাঁ, কি একটা শহর রে ভাই, কি একটা শহর। পাহাড়ের উপরে বাড়িঘর, বিল্ডিং, তাও ফাউন্ডেশন ওয়ালা বিল্ডিং, 4 তলা 5 তলা ফাউন্ডেশন ওয়ালা বিল্ডিং। কত উঁচ থেকে ভিডিও করতেছি, যদিও মোবাইলে এত বোঝা যায় না, বহু উঁচ থেকে ভিডিও করতেছি। 5 তলা 6 তলা বিল্ডিং গুলো অনেক ছোট ছোট দেখা যাইতেছে। ওই পাশে বিশাল পাহাড়, পাহাড়ের উপরে 4 তলা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং। বুঝি না, কি কোনো হিসাব নিকাশ মিলে না। নেপালের পুরো সৌন্দর্যটা মোবাইলে আনা সম্ভব না, এটা কিভাবে বোঝানো। অনেক সুন্দর, একদম মনে হয় যে একটা গর্তের মধ্যে বিল্ডিং গুলা, দুই পাশে পাহাড়, অনেক ভয়ও লাগে। সো নাইস, বিউটিফুল। আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা একদম সোজা চীনের বর্ডারে পৌঁছেছে। 4-5 দিন হাঁটতে হইব আর কি, গায়ে দিয়ে গেলে তো একদিন বা আধা দিনের ব্যাপার। এই রাস্তাটা সোজা চীনে গেছে, চীনে ওদের সাথে চীনে সীমান্তে পৌঁছেছে। খুব সুন্দর ভিউ, সে এক ভিউ। নেপাল না আসলে এই ভিউটা মানে বিশ্বাস করা যাবে না। মোবাইলে ভিডিওতে সব কিছু বোঝানো যায় না। বিশাল এক পাহাড়, মনে হয় যে বিশাল এক দানব দাঁড়িয়ে আছে। আমার বাইরে হাঁটতে হাঁটতে ক্লান্ত, এদিক দিয়ে আবার একটু উঁচু। ওয়াও, সে এক ভিউ।
বিশাল শহর। বিশাল পাহাড়, বিশাল কি দানব মাথার উপরে দাঁড়ায় আছে। আমগো সাথে সহপাঠী সবাই আছে এখানে বিশের জন্য অপেক্ষা করতেছে। এখানে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে কি রানী ব্যান ইন রিসোর্ট ওয়েলকাম। ওকে, আর একটা হলো ন্যাচারাল বিলা রিসোর্ট, কাঠমান্ডু শহরের মধ্যে, পাহাড়ের মধ্যে। এটা হলো নিগেল বাঙালি ভাই, কথা কর দরকার ছিল। বাংলাদেশি ভাই, ভাই আমগো ভাই নোয়াখালী মুজাহিদ, নোয়াখালী ভালো আছেন? আমগো বাংলাদেশি ভাই, এগুলোকে দেখা হয়েছে রাস্তার মধ্যে পাহাড়ে, ভালো লাগলো শুনি, দেখা হয়ে ভালো লাগলো। আমার বাইরা কৌশল বিনিময় করতেছে, এখানে তো বাঙালি পাওয়া কঠিন, তো যার কারণে আমরা একটু মোলাকাত করতেছি। কারো বাড়ি নরসিংদী, কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি সিলেট। সবার জন্য গুড লাক, দোয়া করি সবার জন্য বিষয়টা হয়, সবার দোয়া করি, গুড লাক। 100% হালাল ফুড, নেপালে হালাল ফুড খাওয়া অনেক টাফ, কারণ এখানে তো মুসলিম নাই বললেই চলে। হিন্দুদের খাওয়া অনেকের রুচিসম্মত হয় না। এই যে দেশীয় খাওয়া আমাদের বাইরে বানাইতেছে, এই যে এখানে লেখা আছে 100% হালাল। আমাদের রাজীব ভাই, ওনার বাড়ি কক্সবাজার, নেপালে থামেলে ছায়া সেন্টারের পাশে। ছায়া সেন্টার থেকে এক হতে 2 মিনিটের পথ। থামেল বিএসএফ এ যারা ফাইল জমা দেবেন তারা এখানে আসে, অন্তত আমাদের ভাইয়ের সাথে দেখা করে যায়। এই যে একদম দেশীয় খাবার, এই যে আলুর ভর্তা, এই যে এটা কি শুটকি, হ্যাঁ শুটকি মাছ, ডিম, খুব ভালো পরিবেশ। আচ্ছা, ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, হ্যাঁ চাইলে কার্ডটা দেখি। এই যে ভাইয়ের কার্ড। ওকে, ধন্যবাদ। পার্কের ভিতরে এসিটা সুন্দর, ভিতরে অনেকগুলো লাইট, খুব সুন্দর সিনারি। ফলে অবস্থিত আমাদের বাংলাদেশি ভাইয়ের হোটেল কক্সবাজার। এই যে এই ভাইয়ের যারা থামেলে আসেন বিএফএস এ, তারা এখানে ইচ্ছে করলে দেশীয় পরিবেশে খাওয়া দাওয়া করতে পারেন, এবং উপরে থাকার ব্যবস্থা আছে। পরিবেশ অনেক সুন্দর। আমাদের কক্সবাজারে সামুদ্রিক মাছ, দেশীয় পরিবেশে সামুদ্রিক মাছের খুব ভালোভাবে পাওয়া যায়। দেশীয় হোটেল কক্সবাজার, ভাই সহ ওনারা 2 ভাই ব্যবসাটা করে। তো থামেল শহরে বিএসএফ এর পাশেই ওনার হোটেলটা, খুব বেশি দূর নয়, ছায়া সেন্টার থেকে 1-2 মিনিটের পথ। তো যারা আসবেন অবশ্যই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, এখানে আসতে পারেন। দেশীয় পরিবেশে খাওয়া দাওয়া হয়, এবং উপরে আবাসিক রুম টুম থাকার, মাসিক থাকারও ব্যবস্থা আছে, এবং 2 রাত 3 রাত থাকারও ভালো ব্যবস্থা আছে। যে ভাইয়ের নাম কি জানি বলছিলেন, ভাইয়ের নাম রাজীব ভাই, হ্যাঁ রাজীব ভাই। ভাইয়ের আরো ভিডিও আছে। তবে যারা ইউরোপমুখী তারা অনেক সময় ছায়া সেন্টারে বিএসএফ ফাইল দেওয়ার পর অনেক ক্লান্তি হয়ে যায়, অনেক সময় দেশীয় পরিবেশে খাইতে চায়। নেপালে কিন্তু দেশীয় পরিবেশ পাবেন না এটা ছাড়া। এটাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে নেপালে রত্না পার্ক। হ্যাঁ, খাড়া করে দেন, খাড়া করে দেন, জিজ্ঞাসা লাগবে, এটা খাড়া করে দেন। ওই এটা কোনটা দিয়েছে,
এটা হলো নেপালের রত্না পার্ক। আইনে দিকে আইন ওই কি ছবি উঠে মানে ফেসাবে ধরে আমরা কি ছবি উঠেতাম। এখানে একটা বট গাছ। এই ভাই ফেসাবে দিচ্ছে। এ ফেসাব আইন ফেসাব করে দিই ভাইয়েন। হ্যাঁ আপনি মহিলারা ঢুকে যাবেন, যাই কোনো সমস্যা নাই, বুঝছেন না? কি সামু আর ভাই। আমরা নেপালের তামিল শহরে, তামিল শহর রাত্রে সুন্দর, খুব ভালো পরিবেশ, খুব ভালো পরিবেশ। এখানে সব কিছু ইউরোপের মতো স্ট্যান্ডার্ড, রাস্তাঘাট অনেক সুন্দর। এই ভাই আসেন না। ইউরোপের পর্যটকরা এখানে আসি রাত্রে, বিভিন্ন রেস্টুরেন্টে উঠে, বিভিন্ন বার দোকানে যায়, ড্যান্স করে, তারপরে মদ খায়, তারপরে এখানে ক্যাসিনো আছে, তারপরে একটা মানুষের জন্য যত ফুর্তির যত কিছু আছে নেপালে তামিল শহরে আছে। নেপালের এই শহরটা বিশেষ করে রাত্রে ওপেন হয়। তামিল শহরে রাত্রে সুন্দর, প্রচুর পর্যটক এখানে, অনেক পর্যটক, বিদেশিরা এখানে বেশি আড্ডা দেয়, বিভিন্ন বারের দোকান। এই যে দেখেন এই এলাকাটা রাত্রের জন্য, দিনের বেলা দোকানগুলা বন্ধ রাখে, বিভিন্ন খাওয়ার হোটেলগুলা দিনের খুব একটা চালু করে না, সব কিছু রাত। এখানে প্রতি 20-50 ফিট পর পর বারের দোকান। এখানে এটা খুব পপুলার এবং সামাজিকভাবে এটা বৈধ। এটা হলো নেপালের তামিল শহর। আমাদের সাথে আছে আমাদের হারুন ভাই। তামিল শহরের রাত্রের দৃশ্য এটা। ভালো করছে। এখানে মদ, নারী, জুয়া এগুলো অনেক সস্তা। এই শহরে এগুলোর দাম নাই, এগুলো অনেক খুব কম দামে অ্যাভেলেবেল পাওয়া যায় তামিল শহরে। উনি ছিল নেপালের রাজা। আমি একটু সাইড দেন ওনার দেয়ার। এই রাজা অনেক ফসলে পড়েছে, সম্ভবত 2008 সালে উনি ক্ষমতা ছাড়ছে, বুঝছেন না? এটা হলো রত্না পার্কের ভিতরে। নেতা হিসেবে ঠিক আছে, বাতাস মানি। আমরা রত্না পার্ক, আমরা রত্না পার্কের মতোই, খুব একটা ডিফারেন্ট নেই, আহামরি কিছু নাই এখানে, বুঝছেন? আহামরি কিছু নাই। 100 টাকা করে 200 টাকা করে টিকিট কাটি ঢুকছি, টাকাটাই লস। কিলে টাকা লস, তাদের দেশের নাগরিকদের জন্য এখানে 20 টাকা 30 টাকা। আর আমরা যখন বাংলাদেশ থেকে আসছি, আমগোর জন্য টিকিট 100 টাকা। জিজ্ঞেস করলাম এটা কেন, গভর্নমেন্ট রুল, কিছু করার নাই, বুঝছেন? মানে যে কোনো দেশে যে কোনো জায়গায় গেলে বাংলাদেশিদের কোনো দাম নাই। বাংলাদেশে যেখানে যাবো ওখানে আজান হয়ে যাবো, বাংলাদেশের জন্য কোনো সুযোগ সুবিধা কোথাও থাকে না, বুঝছেন? এই হলো কথাবার্তা। হারুন ভাই কিছু কইবেন নি? কইবেন নি? আর কি কব ভাই, আমরা যা করছেন তাই শেষ, এটাই শেষ। কেন? এটাতে ফাইনাল। আমরা আজনবী, আমগো কোনো দাম নাই, বুঝছেন? ভাই তাকান না, এমনি আপনার না দেখা গেলে কেমন হয় ভিডিও সামলান। জিনিস তো বাইরে ট্রাই আছেন, সামলাবেন কি? আমাদের ভাই আজিজ ভাই এখানে স্পা সেন্টার খুঁজতেছে, শরীরটা একটু মেসেজ করবার লাগে, পা ব্যথা হয়ে গেছে।
এই ফালতু জিনিস দিন ভিডিওতে পাইলে আরো হয়তো কইবো এগুলা নিউজত বুঝছেন কি কইছি মানে আজিজ ভাই কইছে যে এসব ফালতু কথা কইলে ভিডিওতে গেলে এর ওয়াইফে শুনলে সমস্যা তো আমরা সবাই দোয়া করি ওয়াইফে যেন না শুনে এটাই তো আর কোনো অভিযোগ আছে হ্যাঁ আচ্ছা এগুলো দিব না Head north on ভিডিওগুলো Canty Path আমরা towards দেখেন City কাউকে দেখাই Dismar, না Yobir ঠিক Singh আছে Marg, then slight right onto Jamal Road. ঠিক আছে ওকে আমরা তাহলে একটা ছেলে আমাদেরকে ফলো করতেছে Head north on Canty Path towards What's City Dismar, Ever Yobir আমরা- Singh Marg. ছেলেরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতেছি কারণ কারণ এখানে আমরা কিছু চিনি না জানি না সমস্যা এজন্য তারা অ্যাভয়েড করি আমরা তারা ফাঁকি দিয়ে অন্য পথে চলে আসছি এটা নেপালের থামেল শহরে রত্না পার্কের পাশে হ্যাঁ আমরা এখন রত্না পার্কের সামনে আসছি মেন রোডে নেপালে থামেল শহরের রত্না পার্ক জিজ্ঞেস করতে হবে এখান থেকে থামেলের Your destination is on the right. নাডিয়াকে থামেলে দেবেন এই যে এখানে থামেল শহরের রত্না পার্ক নেপালে নেপালে এটা হচ্ছে রত্না পার্ক ডাইয়ান বাদ দিয়ে জানতে করিয়ে গেট দিয়ে টাইম নেই ঢুকে ভিতরে নেপালে থামেল শহরে এই পার্কটা অনেক জনপ্রিয় নেপালে থামেলে রানী বুখারি শহরে পার্কের পাশে রত্না পার্কের পাশে আমি আর আজিজ ভাই আমরা এখন নেপালের রানী বুখারিতে অবস্থান করতেছি এ ভাই কই নেপালের এই শহরটা অনেক সুন্দর শহর খুব সুন্দর থামেল রানী বুখারি ওভার ব্রিজের থেকে ফুট ওভার ব্রিজের থেকে দেখা যাচ্ছে রানী পার্ক প্রায় মোটামুটি পুরা রানী বুখারি শহর রানী বুখারি এখন সাবেক প্রধানমন্ত্রী আমরা নিজে हाँ हाँ अंदर में इतना दिन का अंदर में हम अपना बोली थी নেপাল থামেল শহর অনেক সুন্দর থামেল শহর নেপাল গার্ডেন রেস্টুরেন্ট কাইসার ক্যাফ রেস্টুরেন্ট বার থামেল শহর আমাদের গুলশান বনানীর মতো থামেল নেপালে প্রচুর মোটরসাইকেল চলাচল করতে ওরা বেশি পছন্দ করে সাইডটা বারাহি প্লাজা থামেল শহর এটা রত্না পার্কের আশেপাশে আর কি লোকেশনটা রত্না পার্কের আশেপাশে
নেপাল থামেল শহর কিছুটা উন্নত, আমাদের গুলশান বনানীর মতো। সব বিদেশি পর্যটক এখানে প্রতি প্রতি 20 মিনিট 30 মিনিট পর পর স্পা সেন্টার, বডি ম্যাসাজ সেন্টার। নেপালের রাস্তাঘাট পাহাড়ি অঞ্চল, খুব সুন্দর। আমরা আজিজ মোহাম্মদ ভাই জন্য একটা মেয়ে খোঁজার দরকার নেপালে। এই একটা জিনিস দেখাই তোমার জায়গাটা কিছুটা নিরাপদ। ওই যে ক্যামেরাতে আমি আমি জানি না ক্যামেরাতে আসে কিনা, ওই নিচে একটা শহর, কাঠমান্ডু শহর। তবে আপনি যাবেন নাকি? হুম, আপনি যাবেন না খাবেন? ওদিকে যাবেন না, দেখে কত ঘুরিয়ে আইন চলেন সোদাই। চলেন। হুম, টার্গেট মার্কেট করেন না। করতো না। হ্যাঁ? এটা সন্ধ্যার আগে আমি গেলে হইব কেন? এদিকে করে চলে যারে কেন না মোটর দিন আমা দিব হ্যাঁ? রিক্স তো ভাই কি এনে? রিক্স পানি। মাইও গাইয়ের এলা আসবে একটু তাড়াতাড়ি আন্ডের মাইয়ের লোক যে কথা কইব, আমার আসে ও কি সুন্দর করে আসা স্নান। সাবিরে কিন্তু অনেক। ডিলিট করবে, অসুবিধা কি? নেপালের বিউটি, উপরে পাহাড়, নিচে অনেক বড় বড় বিল্ডিং, কাঠমান্ডু শহর। ভাই হাতে কম শেয়ার, আমরা কম শেয়ার ডিলিট করলে কি ডিলিট হয়নি, আর জায়গায় জমা হয়, বার করে এলেন। ডিলেটের জায়গা জমা। হাতে বুঝে দিয়ে কিন। না ভাই এটা করতে না। পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক ভয় লাগে। নেপালের অনেক সুন্দর প্লেস। ফোন দিছেন না? হুম আর একটা জায়গা ফোন দিছেন না? হুম। নেপালি রাস্তাঘাট অনেক সুন্দর, উপরে পাহাড়। রোডের উপরে এটাও পাহাড়ের উপরে রোড, এর নিচে আরো 3টা রোড আছে, বাইরে এটার নিচে আরো 3টা। নেপাল বিউটি, এ আমগো আজিজ ভাই শিশে যাই না হয়ে যাবেন। অনেক সুন্দর সিন, পুরা কাঠমান্ডু শহর চলে আসে এক ক্যামেরাতে। আমগো আজিজ ভাই এদিকে অনেক সুন্দর, এটা হলো সাফারি পার্ক। শিবাপুরি नागराजुन नेशनल पार्क उधर से करिए। एक बार दिखा दो मुझे। নেপালের বিউটি, নেপাল তো নয় কাঠমান্ডু শহর, খুব উঁচু উঁচু পাহাড়। পাহাড়ে উঠছে অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই, মিনিমাম 8-10 তলা উপরে উঠে গেছি। খুব সুন্দর একটা বিউটি। এটা গাড়িটা নিয়ে নাই করলে না একটু ভিডিও করে দই বড় ফাটামু গত কবে না ফল গেছে ভালো হালাই দেখে ছবি উঠাইতে না। এটা হচ্ছে নেপাল কাঠমান্ডু শহর, এটা নেপাল কাঠমান্ডু
ঠিকানা এবং মোবাইল নাম্বার, এটারে যাদের প্রয়োজন তারা বাংলা ট্রান্সলেট করে নিয়ে দিব। এটা হলো গেট, বাইরে দিকে ঢুকবেন, এই গেট এই যে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা, বাড়ির সামনে তাদের হিন্দুদের পূজা করার জন্য একটা মন্দির আছে, একটা সাইনবোর্ড আছে, একটা মন্দির আছে। তারপরে উপরে আছে অয়েস্টার মিউজিয়ামের, হ্যাঁ হ্যাঁ, সাইনবোর্ড আছে। আর যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজে থানায় থেকে 20 থেকে 25 টাকা বাস ভাড়া এই ব্রিজে আমি নামাই দিব। আমার থেকে যদি বলে যে সাঁকুয়া ব্রিজ বা নেপালটা যাবো, তখন বাসওয়ালা 20 টাকা নিবে, নিয়ে এখানে নামাই দিব। আর কিনবো সাঁকুয়া ব্রিজ। এই শহরে কয়েকটা ভালো দিকের বিষয় আজকে আপনাদেরকে বলবো। সেটা হলো শহরের রাস্তাঘাটের দোকানপাটের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, নির্ধারিত তারা পরিষ্কার রাখবো। আমাদের ঢাকা শহরের মতো না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা রাখা। তারপরে এই শহরে আরেকটা জিনিস হলো কি, প্রচুর মোটরসাইকেল মানুষ চলাফেরা করে, মোটরসাইকেলে চলাফেরা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আহ, আরেকটা বিষয় হলো এই শহরে বিনা প্রয়োজনে, খুব বেশি প্রয়োজন ছাড়া গাড়ির হর্ন ব্যবহার করবে না, যেটা আমাদের ঢাকা শহরের গ্রামে পড়লে বা কোনো কারণে হর্ন দিতে দিতে মানুষের অবস্থা খারাপ করে ফেলে। তারা হয়তো আমাদের তুলনায় কিছুটা দরিদ্র দেশ হলেও তাদের স্বভাব চরিত্র সভ্যতার দিক দিয়ে আমাদের থেকে অনেক এগিয়ে। এই শহরের মেয়ে হোক ছেলে হোক, আপনি যদি কোনো প্রয়োজনে কোনো কথা জিজ্ঞেস করেন, আহ, ওরা আপনাকে সন্দেহ করবো না, একদম খোলামলে আপনাকে যে কোনো তথ্য দিবে। আর দেখা গেছে আমাদের ঢাকা শহরে সবাই না, কোনো একটা বিষয় কোনো অচেনা মানুষ যখন আসবো আপনাদের হেল্প চাইতে, তখন আপনি হয়তো তার দুর্বলতার সুযোগ নেন বা তাকে সন্দেহ করেন বা তার বিষয়ে একটা খারাপ চিন্তাও নিয়ে আসেন। আবার কেউ কেউ সহযোগিতা করে, করে না যে কেউ কেউ সহযোগিতা করে, কিন্তু সবার বেলায় এমন না। যাই হোক, এই শহরে আরো একটা বিষয় দেখলাম, আমি এখন পর্যন্ত এখানে আসার পর থেকে রুমের মধ্যে একটা মশা অথবা মাছি পাই নাই। কয়েল জ্বালাতে হয় না, রুমে ধোয়া দিতে হয় না, অ্যারোসিল স্প্রে করতে হয় না, কোনো মশা মাছি বা সাপ পোকা এই ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত পাইনি। যতটুকু জানলাম এখানে নাকি মশার উৎপাদন নাই, নাই বললে চলে। আর আমাদের ঢাকা শহরে সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরেও মশা নিধন করতে পারতেছে না। এই শহরে আরেকটা বিষয় দেখলাম কি, কোনো একটা জিনিস কিনতে গেলে আমাদের কাছে যেমন আমাদের ঢাকা শহরে 50 টাকা জিনিস 150 টাকা চাইবো, 100 টাকা চাইবো, এখানে কি করবো 50 টাকার জিনিস 70 থেকে 60 টাকা চাইবো, 50 টাকা হইলে দিয়ে দিবো। খুব বেশি দাম বেশি চাইবো না এবং বেশি বাজেট করবো না। ওরা 100 টাকা জিনিস 120 টাকা চাইবো, 100 টাকা হলে দিয়ে দিবো। 100 টাকা জিনিস 150 টাকা চাইবো না ওরা। এদের এই সভ্যতাটা আছে যে আপনাকে উল্টাপাল্টা দাম বলে আপনার থেকে বেশি টাকা হাতায় নিব, এই ধরনের মানসিকতা যে নেপালের বা কাঠমান্ডুর শহরের মানুষদের ব্যবসায়ীদের মধ্যে দেখি নেই। আমি আগে বলছি এরা খুব দরিদ্র হইতে পারে, কিন্তু এরা আমাদের মতো আমাদের ব্যবসায়ীদের মতো জুলুম কর না। হ্যাঁ, আমাদের ব্যবসায়ীরা আমাদেরকে গলা কাটি সবকিছু ইয়ে করে নিয়ে যায়। আপনার দুঃখ আপনার খারাপ সময় তো আপনি সমস্যায় পড়ছেন, এই সমস্যাটাকে পুঁজি করে আমাদের ব্যবসায়ীরা, যেমন রমজান মাস প্রত্যেকটা জিনিসের দাম ডাবল নেয়। এখানে এমন না, এদেরও পূজা আছে, এদেরও বিভিন্ন উৎসব আছে। যে কয়েকদিন আগে হোলি গেছে, ওরা কোনো টাইমে
তাদের নাগরিকদের অধিকার পালন করে না। তো এই যে এরা এই দেশে একটা জিনিস কি সাইকেলে করে ফল বিক্রি করে, খুব কষ্ট করে সাইকেলে করে ফল বিক্রি করে। এই যে 1 কেজি আগুন আমরা আমাদের দেশে যাই যত টাকাই হোক এখানে দাম, আপনাদের দাম চাইবো 150 হতে 160 টাকা, 120 হতে 130 টাকা আপনি নিতে পারবেন। 250 টাকা দাম দেখে 130 টাকা আপনাকে বিক্রি করবো। প্রত্যেকটা জিনিস দোকানদাররা খুব বার্গেনিং খুব বেশি করে না, এবং আমি বার্গেনিং করার মানে যুক্তিও নেই। কেন? তারা যা পারবো তা বিক্রি করবো, তা বলবো আপনাদের আপনাদের এমন দাম বলে দোকান থেকে খেদাই দিব না, আবার এমন দাম বলে আপনার থেকে বেশি টাকা আদায় নিব না। আমাদের দেশে ব্যবসায়ীরা ব্যবসার নামে টোটালি ডাকাতি করে। ধনী গরিব হত দরিদ্র যত মানুষ আছে সবার সাথে একই কাজ করে। তো আমি কয়েকটা বিষয় নিয়ে বলছিলাম যে এদেশে মোটরসাইকেলের ব্যবহার বেশি, রাস্তাঘাটে দোকানদাররা প্রত্যেকটা দোকানদাররা নিজ দায়িত্বে পরিষ্কার রাখবো। সিটি কর্পোরেশন লোক আসছে তো সেটা না, নিজ দায়িত্বে পরিষ্কার রাখবো, একটা বোতলও ফলায় রাখতে পারে না। আর আরেকটা জিনিস বলছি যে খুব বেশি প্রয়োজন না হলে গায়ে হরেন এরা ব্যবহার করে না। তো আজকে এ পর্যন্ত। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি নেপাল কাঠমান্ডু শহরের সাঁচুয়া ব্রিজ থেকে নেপাল সাঁচুয়া ব্রিজ নেপাল, যেটা এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে আসলে 500 টাকা ভাড়া, আর থামেল থেকে বাসে আসলে 20 থেকে 25 টাকার ভাড়া। তো ধন্যবাদ সবাইকে।